হ্যালো স্টুডেন্ট, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আজকে আমরা ক্লাস 5 শেখার সেতু গণিত বইয়ের ঐকিক নিয়মের অঙ্কগুলি করতে চলেছি, যেটা তোমাদের শেখার সেতু বইয়ের পৃষ্ঠা 35 থেকে 36-এর মধ্যে আছে। তো তোমরা তোমাদের শেখার সেতু বই খাতা ও পেন নিয়ে তৈরি হয়ে নাও আজকে ঐকিক নিয়মের অঙ্কগুলি করার জন্য। তো চলো শুরু করা যাক। দেখো কি বলেছে, সমস্যা বুঝে সমাধান করি। প্রথমে একটা প্রশ্ন দেওয়া আছে, 10টি পেনের দাম 50 টাকা হলে একটি পেনের দাম কত হবে? তো যদি এটাকে গণিতের ভাষায় প্রকাশ করা হয় তাহলে আমরা লিখতে পারি পেনের সংখ্যা আর এদিকে লেখা আছে দাম। দেখো পেনের সংখ্যা প্রথমে কি বলেছে 10টি, এবং 10টি পেনের দাম কত? 50 টাকা। তাহলে জিজ্ঞাসা করেছে একটি পেনের দাম কত হবে, তাই দেখো সেখানে জিজ্ঞাসা চিহ্ন দেওয়া আছে। তো একটি পেনের দাম 50 টাকার থেকে নিশ্চয়ই কম হবে, তাই তো? কারণ 10টা পেনের দাম হচ্ছে 50 টাকা। তাহলে যদি আমি একটা পেন কিনি নিশ্চয়ই তাহলে 10টা পেনের দামের থেকে কম দাম হবে। আর মনে রাখবে যখন কম হবে তখন ভাগ করতে হবে। তাহলে ঐকিক নিয়মে আমাদের কী মনে রাখতে হবে? যখন কম হয় তখন ভাগ করে বের করতে হয়, আর যখন বেশি হয় তখন গুণ করে বের করতে হয়। কারণ গুণ করলে বাড়ে আর ভাগ করলে কমে। তাহলে এখানে একটি পেনের দাম বের করার জন্য আমাদের কী করতে হবে? 50 টাকাকে 10 দিয়ে ভাগ করতে হবে। আর 50কে 10 দিয়ে ভাগ করলে কত হবে? 5 10কে 50, তাহলে এখানে হবে 5 টাকা। তাহলে বুঝি যে পেনের সংখ্যা কমলে দামও কী হচ্ছে? পেনের সংখ্যা কমলে দামও কমবে। এরপর দেখো আরও একটি অঙ্ক দিয়েছে, একটি পেনের দাম 5 টাকা হলে 12টি পেনের দাম কত হবে? তো এটাকে গণিতের ভাষায় প্রকাশ করে লিখলে কী হবে? পেনের সংখ্যা একটি, দাম 5 টাকা, পেনের সংখ্যা 12টি, দাম কত বের করতে হবে। তাহলে দেখো 12টি পেনের দাম নিশ্চয়ই 5 টাকার থেকে বেশি হবে, কারণ পেনের সংখ্যা বেড়েছে মানে কি দামও বেশি নেবে। তাহলে 12টি পেনের দাম কী করে বের করব? গুণ করে। একটা পেনের দাম 5 টাকা, 12টি পেনের দাম 5 গুণ 12, 5 12 60। তাহলে 12টি পেনের দাম কত হবে? 60 টাকা। তাহলে এখান থেকে আমরা কি বুঝলাম? যে পেনের সংখ্যা যদি বাড়ে তাহলে দামও কী হবে? বাড়বে। তাহলে দেখো পেনের সংখ্যা কমলে দাম কমে, আর পেনের সংখ্যা বাড়লে দাম বাড়ে। তাই পরিমাণের সাথে দাম সরল সম্পর্ক। এটা আমরা কি বলতে পারি? এই ধরনের সম্পর্ককে বলা হয় সরল সম্পর্ক। যখন এক পাশেরটা বাড়ার সাথে সাথে অপর পাশেরটাও বাড়ে তখন সেটাকে বলা হয় সরল সম্পর্ক। দেখো পেনের সংখ্যা বাড়লে তখন কী হবে? দাম বাড়বে, আর পেনের সংখ্যা কমলে দাম কমবে। এই ধরনের সম্পর্ককে বলা হয় সরল সম্পর্ক। এরপর দেখো আরও একটি অঙ্ক দিয়েছে, 8টি খাতার দাম 96 টাকা হলে 6টি খাতার দাম কত হবে? তাহলে প্রথমে এটাকে কী করতে হবে? গণিতের ভাষায় প্রকাশ করতে হবে। দেখো লেখাই আছে যে 8টি খাতা দাম 96 টাকা, তাহলে 6টি খাতার দাম কত হবে? তো আমরা কিন্তু 8টি খাতার দাম থেকে সরাসরি 6টি খাতার দাম বের করতে পারবো না। কী করতে হবে আমাদের? 8টি খাতার থেকে প্রথমে একটি খাতার দাম বের করব, আর একটি খাতার দাম পেয়ে গেলে আমরা সেখান থেকে 6টি খাতার দাম বের করতে পারবো। তো দেখো প্রথমে দেওয়া আছে 6টি খাতার দাম 96 টাকার থেকে কম হবে, তাই তো? কারণ কি? কারণ হচ্ছে খাতার সংখ্যা কমেছে। কারণ খাতা 8টির দাম 96 টাকা, তাহলে 6টির দাম, খাতা যদি কমে তাহলে দামও নিশ্চয়ই কমবে। তাহলে প্রথমে আমরা কী করবো? একটি খাতার দাম বের করব। দেখো 8টি খাতার দাম 96 টাকা, তাহলে একটি খাতার দাম কী হবে? কম হবে। কত কম হবে? 96কে 8 দিয়ে ভাগ করতে হবে, আর 96কে 8 দিয়ে ভাগ করলে কত হবে? 12, 8 12 96। তাহলে আমরা এখান থেকে পেলাম একটি খাতার দাম 12 টাকা। এবার যদি একটি খাতার দাম 12 টাকা হয় তাহলে 6টি খাতার দাম নিশ্চয়ই কী হবে? বেশি হবে। বেশি মানে গুণ করতে হবে। একটি খাতার দাম 12 টাকা, তার সাথে 6, অর্থাৎ 6 12 72। তাহলে 6টি খাতার দাম কত হবে? 72 টাকা। এরপর দেখো কী আছে, এরপর অঙ্ক বলছে 5 জনে 15টি মালা গাঁথলে 9 জনে কয়টি মালা গাঁথবে? তাহলে প্রথমে আমরা এই অঙ্কটাকে গণিতের ভাষায় প্রকাশ করে নিই। দেখো জনের ঘরে লিখবো 5 জন, মালা গাঁথবে কতগুলি? 15। তারপরে বলেছে 9 জন কতগুলি মালা গাঁথবে। তো দেখো 5 জনের কতগুলি মালা গেঁথেছে, 9 জনের সে কি তার থেকে বেশি মালা গাঁথতে পারবে। তো দেখো 5 জনের মালা গেঁথেছে কতগুলি? 15টি। তাহলে এখান থেকে আগে আমরা কী বের করবো? একজনে কতগুলি মালা গেঁথেছে। তাহলে একজনে মালা গেঁথেছে কতগুলি? 5 জনে 15টি। তাহলে একজনের সে কি কম গেঁথেছে, কম মানে ভাগ করতে হবে। তাহলে 15 ভাগ 5 কত হবে? 3 5 15। তার মানে একজনে মালা গেঁথেছে 3টি। তাহলে এখান থেকে আমরা 9 জনে কতগুলি মালা গেঁথেছে বের করবো কী করে? একজনের থেকে 9 জন নিশ্চয়ই বেশি গাঁথবে, বেশি মানে গুণ করতে হবে। তাহলে 9 জনের মালা গাঁথবে কতগুলি? একজনে গেঁথেছে 3টি, আর এর সাথে গুণ করতে হবে 9 জন, তাই 9 3 9 27টি। তারপরে দেখো একটি দেয়াল রং করতে 3 জন ছেলের 2 দিন সময় লাগে, একই কাজ করতে একজন ছেলের কতদিন সময় লাগবে? তাহলে প্রথমে আমরা অঙ্কটাকে গণিতের ভাষায় প্রকাশ করে নেব। দেখো ছেলের সংখ্যা প্রথমে দেওয়া আছে 3 জন, সময় লেগেছে 2 দিন। তারপরে বলেছে এই কাজটা যদি একজনকে করতে হয় তাহলে কতদিন সময় লাগবে? তাহলে নিশ্চয়ই একজন এই কাজটা বেশি সময় নিয়ে করবে, কারণ 3 জন মিলে করলে কাজটা কম সময় হয়ে যাচ্ছে, একজন মিলে করতে গেলে কাজটা বেশি সময় লাগবে। তাহলে দেখো একজনের সময় লাগবে আরও বেশি, আর বেশি মানে কি করতে হবে? গুণ করতে হবে। তাহলে একজনের সময় লাগবে 3 দিন গুণ 2 সমান সমান কত হবে? 6 দিন। আর এখান থেকে আমরা কি বুঝলাম? দেখো যদি ছেলের সংখ্যা কমে তাহলে কাজের সময় বাড়বে, কারণ মানুষ যত
কমে যাবে তত একটা কাজ করতে সময় বেশি লাগবে, আর সেই কাজটা যদি বেশি লোক মিলে করে তাহলে সময় কম লাগবে। আচ্ছা, এরপরে অঙ্কটা দেখো কী বলেছে, একটি দেয়াল রং করতে একজন ছেলের 6 দিন সময় লাগে, একই কাজ করতে দুজন ছেলের কত দিন সময় লাগবে? তাহলে গণিতের ভাষায় প্রকাশ করে দিই, ছেলের সংখ্যা কী হবে, একজন, সময় লেগেছে 6 দিন, তাহলে দুজনের কত দিন সময় লাগবে? দুজনের নিশ্চয়ই কম সময় লাগবে। তুমি যদি একটা কাজ একা করো তাহলে 6 দিন সময় লেগেছে, সেটা যদি তুমি তোমার বন্ধুর সাথে করো তাহলে নিশ্চয়ই সেই কাজটা অনেক তাড়াতাড়ি হয়ে যাবে, তার মানে সময় কম লাগবে। তাহলে দুজনের সময় আরও কম লাগবে, আর কম লাগবে মানে কি করতে হবে, ভাগ করতে হবে। তাহলে দুজনের সময় লাগবে, একজন লিখেছিল 6 দিন, দুজন, তাই 2 দিয়ে ভাগ করবো, কত হবে, 3 দুগুণে 6 মানে 3 দিন। তাহলে এখান থেকে আমরা কি বুঝলাম, ছেলের সংখ্যা বাড়লে কাজের সময় কমে। তাহলে দেখো এইদিকে একটা জিনিস কমলে আরেকটা জিনিস বাড়ছে। আগে অঙ্কগুলো করেছিলাম সেখানে কি হয়েছিল, যে দাম বাড়তে খাতার সংখ্যাও বাড়বে, খাতার সংখ্যা কমলে দামও কমবে, কিন্তু এখানে দেখো ছেলের সংখ্যা বাড়লে সময় কম লাগছে আর ছেলের সংখ্যা কমলে সময় বেশি লাগছে। তাহলে এই ধরনের সম্পর্ককে কি বলা হয়, দেখো বলছে কম লোকের বেশি দিন আর বেশি লোকের কম দিন সময় লাগবে, তাই লোকের সংখ্যার সঙ্গে কাজের দিন সংখ্যার বিপরীত সম্পর্ক, বিপরীত মানে উল্টো, তাই বলছে এই সম্পর্ক কি বলা হয়, বিপরীত সম্পর্ক বলা হয়। তারপরে অঙ্কগুলো আমরা দেখে নিই। দেখো এরপরে বলেছে যে পরিমাণ খাবার 5 জন লোকের 12 দিন চলে সেই পরিমাণ খাবার 4 জন লোকের কতদিন চলবে? তো দেখো 5 জন লোকের 12 দিন চলছে, তাহলে 4 দিন লোক কমছে, তার মানে সেই খাবারটা কি আরও বেশি দিন চলবে। তাহলে এটাকে যদি আমরা গণিতের ভাষায় প্রকাশ করি তাহলে লোক সংখ্যা লিখবো 5 জন, সময় কতদিন চলে 12 দিন, তাহলে 4 জনের কতদিন চলবে, 5 জন লোকের চলে 12 দিন। এখান থেকে আগে আমরা একজনেরটা বের করবো, যদি 5 জনের 12 দিন চলে তাহলে একজনের নিশ্চয়ই তার থেকে বেশি দিন চলবে সেই একই খাবারে, তার মানে গুণ করতে হবে। তাহলে 5 জনের চলে 12 দিন, সেখানে গুণ করতে হবে আমাদের 5, তাহলে একজনের কত দিন হয় পেয়ে যাব, 5 12 কত হবে 60 দিন, তাহলে একজনের চলে 60 দিন। এবার সেই খাবারে 4 জন লোক বেড়ে গেল মানে কি খাবার আর বেশি দিন যাবে না, মানে কম দিন, তাহলে কম মানে ভাগ করতে হবে, তাহলে একজনের যায় 60 দিন, 4 জনের যাবে 60 ভাগ 4, কত হবে 4 15 60, তাহলে এখানে উত্তর হবে 15 দিন। আশা করি অঙ্কটা বুঝতে পারলে। চলো শেষের অঙ্কটাও আমরা করে ফেলি। বলেছে 12 জন লোক 4 দিনে সেচের খাল পরিষ্কার করতে পারলে 16 জন লোক কত দিনে সেচের খাল পরিষ্কার করতে পারবে? তাহলে দেখো একটা কাজ যেটা 12 জন লোক মিলে 4 দিনে করেছে, তাহলে 16 জন লোক বেড়েছে মানে কি সময় কম লাগবে। তো আগে আমরা এটাকে গণিতের ভাষায় প্রকাশ করি, লোক সংখ্যা দেখো 12 জন লোক, সময় লেগেছে 4 দিন, তারপরে বলেছে 16 জন লোক, তাহলে কত সময় লাগবে? তো আমরা প্রথমে কী করবো, 12 জনের থেকে একজন বের করবো, সেখান থেকে 16 জন বের করবো। তো দেখো 12 জন লোক পরিষ্কার করেছে কত দিনে, 4 দিনে, তাহলে একজন লোক যদি এই কাজটা করতো তাহলে কি সময় আরও বেশি লাগতো, আরও বেশি মানে গুণ করতে হবে, তাহলে কী করতে হবে, একজনের সময় লাগতো 12 গুণ 4, 12 48 দিন। এখান থেকে আমরা বের করবো এবার 16 জন মিলে করলে এই কাজটা কত দিনে হতো, তাহলে 16 জন মিলে পরিষ্কার করলে এই কাজটা হবে কি একদিন, একজন মিলে যত সময় লাগবে 16 জন মিলে নিশ্চয়ই তার থেকে কম সময় লাগবে, আর কম মানে কি করতে হবে, ভাগ করতে হবে, তাহলে 48কে ভাগ করতে হবে 16 দিয়ে, কত হবে 3 16 48 হয়, তাহলে আসবে 3 দিন। তাহলে সরল অঙ্কে কী মনে রাখতে হবে, যে যখন বেশি হবে অর্থাৎ বাড়বে তখন গুণ করতে হয়, আর যখন কমবে তখন কী করতে হবে, ভাগ করতে হবে। তো আশা করি তোমরা সরলগুলো বুঝতে পারলে। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ।